মিটিংটা শুরু করব। তার আগে আপনারা জানেন মানসিকভাবে ছাত্রছাত্রীরা টোটালটাই অনিশ্চিত একটা জীবনযাপন করছেন। তার কারণ কেউ জানে না কবে সিবিএসসি হবে, কবে টেট হবে, কবে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং হবে, কবে স্কুল ফাইনাল হবে, কবে মাধ্যমিক হবে, এই উচ্চ মাধ্যমিক হবে, কবে সিবিএসসি হবে, আইএসসি হবে। প্রত্যেক ছাত্রছাত্রীরা একটা আনসার্টেনটির মধ্যে মানে চলছেন। তাই ডিটেলস ব্যাপারটা বলে দেবে ব্রাত্য বোস মিনিস্টার এবং বিশেষ করে আমার মনীষ জৈন সেক্রেটারি এবং মহুয়া এবং কল্যাণবাবু আছেন, যারা উচ্চশিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ আছেন। তারা ডিটেলসটা বলে দেবেন। ডিটেলসটা আমরা বলছি না, কারণ ডিটেলসটা আমাদের কাজ নয়, ওদের কাজ। আমরা শুধু ইন প্রিন্সিপাল বলছি যে আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে যে মাধ্যমিক আর জুলাইয়ের লাস্ট উইকে হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা আমরা করব। কিন্তু কোভিডের দূরত্ববিধি মেনে যার যার নিজের পাড়ার স্কুলে হোম সিট পড়বে, এগুলো আমরা ভেবেছি। তার কারণ ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়ে সেই স্কুলে সিট পড়লে তাদের পক্ষে সুবিধে হয়। বাড়ি সামনাসামনি হলো, তাহলে আর অনেক দূর বাসে উঠে যেতে হয় না, এবং কি করে কম করে নেওয়া যায়, আরও সাবজেক্টগুলোকে আরও কমিয়ে ফেলা যায়। পরীক্ষা তো নিতে হবে, না হলে তো উচ্চ মাধ্যমিকেটা আগে দিয়েছি আমরা এই কারণে যে উচ্চ মাধ্যমিকে আপনারা জানেন যে হায়ার এডুকেশনে বিভিন্ন জায়গায় তাদের অ্যাডমিটেড হতে হয়, এবং আমরা যদি আগে উচ্চ মাধ্যমিকটা না করি তাহলে তারা গ্র্যাজুয়েশনের আগে কে কোথায় কোন কোর্সে ভর্তি হবে, কি করবে না করবে, মানে কম্পিটিশানে তারা যাতে সর্বভারতীয় এবং ইন্টারন্যাশনাল ন্যাশনাল কম্পিটিশন স্টেট কম্পিটিশানে অংশগ্রহণের জন্য তাদেরটা জুলাইয়ের লাস্ট উইক করা হয়েছে। আর মাধ্যমিকেরটা যেহেতু এটা আমাদের ঘরের মধ্যে, তাই আমরা সেকেন্ড উইক অফ অগস্ট করেছি। আরও দু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাই এটা কি টানতে পারছো না ভালো করে? মাধ্যমিক মোট পরীক্ষার্থী হচ্ছে 12 লাখের কিছু বেশি, আর আবশ্যিক বিষয় আছে 7টা। যেমন মনে করবেন ভাষা 1, ভাষা 2, ইতিহাস, ভূগোল, গণিত, জীববিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, এইরকম টাইপের। মোট 7 দিন লাগবে। অতিরিক্ত বিষয় প্রায় 38 থেকে 58টা আছে। বিদ্যালয়ের যে পরীক্ষার মার্কস আছে তার ভিত্তিতে হলেই হবে এগুলো, শুধু ইম্পর্টেন্ট সাবজেক্ট ছাড়া। বুঝতে পারছেন? নিজ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে নিকটবর্তী বিদ্যালয়ে এটা করা সম্ভব। সেক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং বিদ্যালয়ের পরিকাঠামোকে দেখে নিয়ে সিদ্ধান্ত করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র সংরক্ষণ বন্টন, স্থানীয় পুলিশ থানা, যেখানে থানা দূরবর্তী সেখানে অন্য কোনো প্রশাসনিক ভবনে পুলিশ প্রহরার ব্যবস্থা করতে হবে, যাতে কাউকে দূরে যেতে না হয়। উত্তরপত্র সংরক্ষণ এবং সংগ্রহ করা সুরক্ষিত রাখতে হবে সেই স্থানেই। এবং তাছাড়াও এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তার মানে বুঝতে পারছেন, অত্যাবশ্যক পরীক্ষাগুলো নেওয়া হবে, কিন্তু অন্যান্য পরীক্ষা যেগুলো নেওয়ার দরকার নেই সেগুলো স্কুলের পরীক্ষা সম মার্কশিট একটা মার্কস দিয়ে দেবে স্কুল, সেই নিজেদের স্কুল। আর আবশ্যিক বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে। এবং এক্ষেত্রে আমরা আরেকটা ভাবছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই, তাই তো আলাপন, যে ধরুন 3 ঘন্টায় পরীক্ষা হয় অত্যাবশ্যক, যেটা 3 ঘন্টায় ধরুন সাপোজ 10টা কোয়েশ্চেন থাকলো, আমরা 3 ঘন্টার পরীক্ষাটা 1.5 ঘন্টা করে দেবো। এবং সেক্ষেত্রে যা কোয়েশ্চেন পেপার আছে তা হয়ে গেছে অলরেডি, চেঞ্জ না করে যখন 3 ঘন্টার কোয়েশ্চেন ছিল তাকে যদি 10টা উত্তর দিতে হতো, তাহলে এখানে অ্যাডভান্টেজ সে পাবে 10টার জায়গায় 5টা উত্তর দিতে হবে, 1.5 ঘন্টায় পরীক্ষা হবে। অর্থাৎ তার কাছেও অনেক অপশান পেয়ে গেল। এইটা মধ্যশিক্ষা উচ্চশিক্ষা পর্ষদ, এটা ছাত্রছাত্রীদের সুবিধে হবে, তাদের সুবিধের জন্যই। কারণ এই কঠিন পরিস্থিতিতে আমরা চাই না তাদের মাথার ওপরও কোনো বাজ ভেঙে পড়ুক বা তারা আরও বেশি চিন্তিত হোক, এটা আমরা চাই না। তারা খোলামেলা মনে রসায়ন, জীববিদ্যা, বাণিজ্য শাখা, হিসাব শাস্ত্র, অর্থনৈতিক বাণিজ্য, এগুলো আপনারা একটু দেখে নেবেন, যেখানে যেখানে যেটা অ্যাডজাস্ট করতে হবে রিঅ্যাডজাস্ট দেখে নেবেন। বাট আমি চাই অল্পের মধ্যে দিয়ে হোক। আর কলা বিভাগে যেমন ইতিহাস আছে, কলা বিভাগ, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থশাস্ত্র,
উপরে বর্ণিত বিষয়গুলো পরীক্ষা হবে, যেগুলো বললাম, আর বাদ বাকিগুলো বিদ্যালয় পরীক্ষার ভিত্তিতে মার্কস দেওয়া হবে। এটা মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা পর্ষদ, স্কুল ডিপার্টমেন্ট তৈরি করবে ডিটেলস। তাহলে 16 দিনের বদলে পরীক্ষাটা 8 দিনেই কমপ্লিট করা যাবে, আর 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা করে হয়ে যাবে। তাতে 10টা অপশন থাকলে আগে 10টা লিখতে হতো, সেটা 10টা না করে 5টা করবে। তাতে সে 10টা অপশন পেয়ে গেল, আরও সুবিধে হলো। অনেক সময় আমরা দেখি কি কোয়েশ্চেন দিতে গিয়ে যে 8টা কোয়েশ্চেন কমন পেলাম, 2টো পেলাম না। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সুবিধে হচ্ছে সে 5টা কোয়েশ্চেনই হয়তো কমন পেয়ে গেল। সুতরাং এটা ছাত্রছাত্রীদের পক্ষে একটা ভালো দিক। আর বাদবাকি প্রোটোকল বা ডেট এগুলো সমস্ত পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ, মাধ্যমিক পর্ষদ, কল্যাণবাবু আছেন উচ্চশিক্ষা পর্ষদের, মহুয়া আছেন মধ্যশিক্ষা পর্ষদের, এটা বাদবাকি ডিটেলসটা আপনাদের দিয়ে দেবে। ভুল করবেন না, গুলিয়ে ফেলবেন না দয়া করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে লাস্ট উইক অফ জুলাই, আর ওটা আগে হচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনাল ন্যাশনাল কম্পিটিশনের ব্যাপার আছে, ভর্তি হওয়ার ব্যাপার আছে। মাধ্যমিকটা ঘরে, তাই এটা আগস্টের 2nd উইক, ঠিক আছে? অত্যাবশ্যক সাবজেক্ট ছাড়া পরীক্ষা আমরা করছি না, সেগুলো স্কুলের মার্কসের ওপরে ভিত্তি করে দিয়ে দেবে নাম্বার। আর 2 হচ্ছে 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পরীক্ষা হবে। অপশান কোয়েশ্চেনে 10টাই থাকবে, মানে 10টা 12টা যা থাকে পুরোটাই থাকবে কোয়েশ্চেন, তার মধ্যে সে হাফ অফ দ্য কোয়েশ্চেন পরীক্ষা দেবে। সুতরাং এটা হয়ে গেল, আমরাই প্রথম মনে হয় ভারতবর্ষে পরীক্ষার ডেট ডিক্লেয়ার করলাম। এবং আমি নিশ্চয়ই বলবো যে একটু স্যানিটাইজেশন মেনটেন করে, সোশ্যালি ডিস্টেন্সিংটা মেনটেন করে যাতে হয়। তাহলে কী হবে, একটা দিন এতগুলো পরীক্ষা তো হচ্ছে না অত্যাবশ্যক, সুতরাং সুবিধা হবে। আপনারা ভাগ করে 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 পরীক্ষা ক্লাসগুলো দিয়ে এগুলো নিজেরা করবেন, এগুলো একটু দেখে নেবেন। থ্যাংক ইউ মনীষ, বুঝতে পেরেছো মোটামুটি? আচ্ছা, বুঝতে কোনো অসুবিধা নেই তো? আপনারা বুঝতে পেরেছেন আমরা যেটা বললাম? তারপরে যদি কোনো ভুলভ্রান্তি থাকে ওটা আলাপনের সাথে আলোচনা করে নেবেন, কারণ হি নোজ দিস ডিটেলস। আপন কাগজটা রেখে দাও, এটা ব্যাংকে জমা রেখে দাও। থ্যাংক ইউ কল্যাণবাবু, মহুয়া এবং মনীষকে আগে ছেড়ে দিলাম। তোমাদের তো ডিজাস্টারের কাজে দেখতে হচ্ছে, কোভিড টোভিড দেখে নিও। থ্যাংক ইউ। আর বাত্তকে ডাকলাম না, তার কারণ হচ্ছে ওর কোভিড হয়েছিল, আবার এখন কি বেরোতে পেরেছে না, কিন্তু কোভিড ভালো হয়ে যাবার, নেগেটিভ হবার পরেও 17 দিন বেরোনো উচিত নয়, দেখে নাও। এবার আলাপন ডিজাস্টারের মিটিং চিফ সেক্রেটারি শুরু করবেন। প্রেস থাকুক আমাদের সাথে, আগে কার কি রিপোর্ট আছে সেটা বলে দিক। আজকে পর্যন্ত যদি আর কারো কোনো রিপোর্ট থাকে। ইকো হচ্ছে কেন এটা? আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, আপনি তো দিনের পর দিন এবং সারা রাজ্যে কেউ নবান্নে যেভাবে মনিটর করেছেন, তার ফলে যেটা মূল বিপর্যয় সেটা বেশ খানিকটা উঠিয়ে দেওয়া গেছে, এবং পশ্চিমবঙ্গে এবার অনেকটাই ইন্টিগ্রেটেড ভাবে এবং খুব অর্গানাইজ ভাবে ক্ষয়ক্ষতি বহুদূর পর্যন্ত রোধ করা গেছে, প্রাণনাশ কম হয়ে গেছে। গতকালের পর থেকে আমরা তারপর প্রাথমিক ক্ষয়ক্ষতি একটা বিভিন্ন বিভাগ এবং ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে ডিটেইলে একটা রিপোর্ট আনিয়েছি ম্যাম। এটা ভেরি ভেরি প্রিলিমিনারি এস্টিমেট, এবং সেই এস্টিমেট হয়তো আরো ছাড়িয়ে যেতে পারে। হিউজ ড্যামেজ হ্যাজ বিন কজড টু ডুয়েলিং হাউসেস, বহু কাঁচা বাড়ি পড়ে গেছে বিশেষ করে। তো আপনি সবটাই, এবং পাকা বাড়িও যেগুলো আছে, ধরো কাঁচা, হয়তো এমনি একটা পাকা বাড়ি তুলে দিয়েছে, কোনো ফাউন্ডেশন নেই, কিছু নেই, সেরকমও কিন্তু অনেক বাড়ি পড়ে গেছে। তারা কিন্তু বড় লোক নয়, যারা গ্রামে একটা এমনি ছোট পাকা বাড়িও করে তারাও কিন্তু খুব যে বড় লোক তা নয়। আজকে কিন্তু সবাই করে এটা, সুতরাং সেগুলোও কিন্তু আমাদের নজর রাখতে হবে। ম্যাডাম, মনে করা হচ্ছে আপনি সবচেয়ে ভালো জানেন যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যে নদীর উপকূলবর্তী রিভারাইন কোস্টাল বেল্টে এবং পূর্ব মেদিনীপুরে এবং অন্যান্য জেলার মধ্যে হাওড়াতেও প্রচুর ড্যামেজ হয়েছে, এবং আরো বহু জেলায়, সব মিলিয়ে অন্তত পক্ষে ভেরি প্রাইমারি এস্টিমেটে 3 লক্ষ বাড়ি, 3000 কোটি টাকার তার ক্ষয়ক্ষতির মূল পরিমাণ, 3 লক্ষ বাড়ি ড্যামেজ হয়েছে। কৃষি জমিতে লোনা জল ঢুকে যাওয়ায়, এনভায়রনমেন্ট ব্রিজ হওয়ায়, ফ্লাড ওভারটপ করায়, এগ্রিকালচার এন্ড হর্টিকালচারে
প্রিলিমিনারি এস্টিমেট হচ্ছে 1.16 লাখ হেক্টর ড্যামেজ হয়েছে, অর্থমূল্যে অন্ততপক্ষে 2000 কোটি টাকার ড্যামেজ এগ্রিকালচার ডিপার্টমেন্ট যেটা অ্যাসেস করে এরিয়া অ্যাডভাইস। এভাবে নাম নিয়ে বলো সবগুলো নিয়ে আমরা 15,000 কোটি টাকার মতো ড্যামেজ এখনো পর্যন্ত আমরা পেয়েছি। এবং এছাড়াও আজকেও মনে রাখতে হবে কতগুলো টর্নেডোর নামে, কতগুলো টর্নেডো মানে হাফ টর্নেডো বা ফুল টর্নেডোর মানে ঘূর্ণিঝড় হয়ে গেছে। যেমন অশোকনগরে অনেকগুলো বাড়ি ভেঙেছে, তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে, শান্তিপুর ক্ষতিগ্রস্ত হয়েছে, নদিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, বহরমপুরে যেমন বাঁধ পড়ে 2 জন মারা গেছে। এইরকম কলকাতার ওপর দিয়েও কিন্তু অনেকগুলো ঘূর্ণিঝড় হয়ে গেছে। এইরকম অনেক জেলায় জেলায় পরে তোমরা হয়তো রিপোর্ট পাবে আরও অনেক ঘূর্ণিঝড় অনেক জায়গায় হওয়াতে আজকেও কিন্তু বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এইটা কিন্তু তোমার অঙ্কটা পরে প্লাস হবে। এখন মোটামুটি একটা 15,000 কোটির মতো আমরা লস পেয়েছি, কিন্তু আমাদের আরও ফিল্ডে গিয়ে দেখতে হবে। ফিল্ডে এখনও কেউ অতভাবে নামতে পারেনি। ওপরটা যতটা আমাদের যে মানচিত্র আছে বা জিওগ্রাফি আছে বা ডেন্সিটি অফ পপুলেশন আছে বা এগ্রিকালচারাল ফিল্ড আছে, সেগুলোর ওপর ভিত্তি করে এই ক্যালকুলেশন হয়েছে। কিন্তু এরপরেও ফিল্ডে গিয়ে গিয়ে সার্ভে হবে, এবং সেই ফিল্ডে সার্ভে হতে জলটা না কমলে তো আপনারা পারবেন না। সুতরাং ইট উইল টেক সাম টাইম। সুতরাং আমি মনে করি যে হেলথের দিক থেকে নারায়ণ তুমি রেডি আছো, তোমরা একটু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে বলো না কিছু টিম, যদি তারা যেখানে যেখানে বন্যা হয়েছে মানে জল ঢুকে শেল্টারগুলো হয়েছে, যেখানে শেল্টারে অনেক লোক আছে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে বলো টু সেন্ড সাম টিম। यस मैडम, আমরা কতবারও আপনাদের ইনস্ট্রাকশন মতো করা হয়েছে। সেম ডে আমরা আজকে ডক্টর সেন সাথে কথা বলে সেগুলোকে অর্গানাইজ করে নিচ্ছি। মোটামুটি আমাদের যে জেলাগুলোর সাথে কথা হয়েছে, জলটা আমাদের প্রত্যেক হেলথ ফ্যাসিলিটি থেকে নেমে গেছে, সার্ভিসেস আরম্ভ করা হয়েছে। ক্যাম্পগুলোতে প্রচুর মানুষ হয়েছে ম্যাডাম, সেখানে মেডিকেল টিম ইনক্লুডিং আশা এএনএম সবাই ভিজিট করছেন। ওখানে আমরা জলের অ্যারেঞ্জমেন্টগুলো সব দেখে দিচ্ছি। এখন আপনি কোনো ডায়রিয়াল আউটব্রেক পাওয়া যায়নি। ভ্যাকসিন আপনার ম্যাডাম নর্মাল ড্রাগ সাপ্লাই, ওআরএস বা ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট সাফিশিয়েন্ট কোয়ান্টামে আছে। সাপে কাটা ওষুধ, সাপে কাটা ওষুধ ম্যাডাম প্রচুর সংখ্যায় আছে। আমরা ওদেরকে বলেছি এখন যখন লোকদের বাড়িতে পেতে সেই সময় সমস্যাগুলো হতে পারে, সেগুলো সকলকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় একরকম সাপ আছে, কামড়ালেই সঙ্গে সঙ্গে মরে যায়, এরকম নানা রকম ব্যাপার আছে। সুতরাং ওদিকটা বেশি করে কেয়ার নিতে হবে, সাগর এরিয়াগুলো, সুন্দরবন এরিয়াগুলো। यस मैडम, अपने कार्पेट पे को আমাদের জল গতকাল ইমার্জেন্সিতে ঢুকেছিল, সেই জলগুলো নেমে গিয়েছে। আমাদের বিদ্যুতের খুব ভালো কোঅর্ডিনেশন হয়েছে, যেখানে যেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল সেখানে আবার ফিরে এসেছে। প্রিকশনারি হিসাবে যেগুলো বন্ধ করা হয়েছিল সেগুলোতে ম্যাডাম পুরো মোটামুটি সিস্টেম ঠিকমতো চলছে। এবং স্পেশাল কেয়ার আমরা দিতে বলেছি প্রেগনেন্ট উইমেন। হ্যাঁ, প্রেগনেন্ট উইমেন, বাচ্চা। यस मैडम, যাদের এক্সপেক্টেড ডেটস গুলো আছে তাদেরকে স্পেশালি আমরা টেক কেয়ার করছি, কোনো অসুবিধা না হবে। যেখানে আমাদের নর্মাল স্টোরগুলো অসুবিধা যেখানে গ্রাউন্ড করেছিল সেগুলোকেও ম্যাডাম উপর তোলা হয়েছে, সেজন্য কোনো আমাদের ক্ষয়ক্ষতি হয়নি। বাকি গতকাল আপনি যেমন ইনস্ট্রাকশন দিয়েছেন পুরো টিম ফিল্ডে সেরকমই কাজ করছে। হ্যাঁ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে বলো, ওদের কিছু ডাক্তার আছে যারা প্রাইভেটও প্র্যাকটিস করে, তারা যদি টিম করে করে একটু ব্লকগুলোতে যায়, বিশেষ করে যে ব্লকগুলো বেশি অ্যাফেক্টেড। এটা তোমার হয়তো ম্যাক্সিমাম 30-35টা ব্লক হবে খুব বেশি অ্যাফেক্টেড। 30-35টা ব্লকে তো একদিন যেতে পারলো না, ধরো একদিন একটা জেলায় গেল, আরেকদিন আরেকটা জেলায় গেল, আরেকদিন আরেকটা জেলায় গেল, বা নিয়ারেস্ট টিম যারা আছে, তোমার অনেক ডাক্তার আছে, কোয়াক ডাক্তার যাদের বলা হয়, যাদের আমরা যেন কি একটা নাম দিয়েছি, সামাজিক বন্ধু বা কিছু একটা নাম দিয়েছে, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ম্যাডাম। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক। তো গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক যারা, তাদেরও যদি একটুখানি গিয়ে গিয়ে দেখে নিতে বলো, আর তোমরা অনলাইনে কিছু নির্দেশ দিয়ে দাও, যেটা আমরা কোভিডের ব্যাপারে করছি, তাহলে দে উইল বি হেল্পফুল অলসো। यस मैडम, আমরা সেই রকমই ম্যাডাম এটাকে এগিয়ে যাচ্ছি, যেমন আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন। আইনের সাথে আমি একটু যোগাযোগ করছি। ইরিগেশন বলুক, নবীন ইরিগেশন বলো। তোমার আজকেও তোমার বিদ্যাধরী বাঁধ ভেঙেছে। যা আমি শুনতে পাচ্ছি, তোমরা যে দীঘায় যেটা করেছিলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তার টোটালটাই ভেঙে গেছে। টোটালটাই ভাঙলো কি করে? এত কংক্রিট, সেটা নয়, হয়েছে তো 2-2.5 বছর হয়েছে, জলের স্রোত ছিল, সব কিছুই ঠিক আছে, সবটা কি করে ভেঙে গেল? সবটা ভাঙেনি না, মাঝে মাঝে ভেঙেছে। আরেকটা নতুন কাজ হচ্ছিল, সেই কাজ হওয়ার মধ্যে এটা এসে যাওয়ার পরে ওই কাজটাও যেহেতু পুরো কাজটা কমপ্লিট হয়েছিল না বলে নষ্ট হয়েছে। তার কারণ হচ্ছে এটা তোমরা করতে করতে টাইম নিচ্ছ, কবে শেষ করার কথা? আজকে বলো তো ক বছর হলো কাজটা করতে?
3টে ব্রিজ করার কথা ছিল কতদিনে, আর তোমরা এটা নিয়ে কতদিন ধরে ঝুলিয়ে রেখেছো বলো তো? কতদিন ধরে তোমরা মনিটরিং করো? কেন এতদিন টাইম লাগে? Yes, না, নো, আমি নিজে দেখেছি, আমি বারবার, আমার 10 বার ঘোরা হয়ে গেল, তো আমি দেখতেই পাচ্ছি না কমপ্লিট হচ্ছে। প্রতিবারই বলছে হচ্ছে 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 হচ্ছে। কে করছে না? তো ইরিগেশন করছে। নিজের কাজ ম্যাডাম ম্যাকেনিক্যাল দিয়ে দাও। আরে ভাই, আমার তো দরকার নেই ওরা করছে কি কে করছে, আমার দেখার দরকার নেই। কাজটাকে নেগলেক্ট করার অধিকার তো কাউকে দেওয়া হয়নি। টাকা কি কম নিচ্ছে না? টাকাটা টাইম মতো নিচ্ছে না, তাহলে কেন তারা তো ম্যাগনেটিস বার্নিং হোক আর যেই হোক, কেন কাজটা দায়িত্বপূর্ণ করবে না? তোমার কংক্রিটের ওই ব্রিজ কি করে বসার জায়গা টায়গাগুলো সব ভেঙে গেল, তার মানে যে করেছে সে কি ফাউন্ডেশন ভালো করে করেনি? এটা একটা এনকোয়ারি হবে মনোজ, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটা এনকোয়ারি হবে। নিশ্চয়ই। যে কাজটা তৈরি হচ্ছে সে কাজটা কেন এতদিন টাইম লাগছে? আর এগুলো কী করে চট। আর দেখো বিদ্যাধরী ব্রিজ, বিদ্যাধরী নদী প্রত্যেকটা ভেঙে গেছে। আগের বার তাহলে আমফানের পরেও তোমরা কাজ করলে, কত টাকা দিয়েছিলে আমফানের পর, এবং সেই জায়গাগুলো কতগুলো ভাঙলো, তাহলে তোমার টাকাটা কি সব জলেই চলে যাচ্ছে? এটা তো আমায় দেখতে হবে। টাকা আমি জলে দেবো না জল আমি টাকা দিয়ে ঢাকবো, কি করব, কোনটা হবে বলো? ম্যাডাম, আমফানে যে কাজ করা হয়েছিল সেটা আমাদের ওখানে দু ধরনের কাজ আছে সুন্দরবনে। যে একটা হচ্ছে পাকা যে কাজ করা হচ্ছে সেটাতে কোনো ড্যামেজ হয়নি, কিন্তু যে কাঁচা যে মাটির কাজ হয় সেখানে কিন্তু প্রত্যেকটা ওভারটপ হয়ে জায়গায় জায়গায় ব্রিজ হয়ে আমফানের সময় যে কাজ করা হচ্ছিল তার 30-40% কাজ ব্রিজ হয়েছে। কারণ যে 2 মিটার উপরে যে সার্জ হয়েছিল নতুন জলে, সেটা একটা ছিল পুরো প্রোডাক্ট ছিল, একটা হাওয়া, তারপরে এটা সাইক্লোন, এই বলে 3টা মিশিয়ে এরকম এক্সপেকটেশন ছিল না। আর একবার যদি যে মাটির বাঁধের উপরে যদি চলে যায় তাহলে স্কাউরিং করে ওটা মিটার হয়, এটা কিন্তু প্রক্রিয়া করা হয় না, ওটার সাথে সাথে হ্যাঁ বলো, বলো তোমরা মিটিং চালু করো না, তোমরা করো। হ্যালো হ্যালো, না ঠিক আছে বলো। আমাদের সুন্দরবনে ম্যাডাম আমাদের দেখো তো, আমি ফাইন্যান্স মিনিস্ট্রিকে বলবো যে প্লিজ টেক কেয়ার। তোমরা দেখো আমফানে কোন কোন জায়গাগুলো সারানো হয়েছিল এবং তার মধ্যে কত পার্সেন্ট ভেঙে গেছে, কেন ভাঙলো? তাহলে সে যখন জানে জলের স্রোত আসলে আবার ভেঙে যাবে, তাহলে সেই কাজ আমি কেন করলাম? 4 ভাগের জায়গা আমি 1 ভাগ করতে পারতাম, 1 ভাগও আমার টিকে থাকতে পারতো। তাহলে আমি জেনে শুনে কেন বিষ পান করছি? ম্যাডাম একদম টাকা ছাড়বে না। ইরিগেশনে টাকা ছাড়বার আগে স্টেট, তোমাদের আমি বলছি, পিডাব্লিউ এর ইরিগেশনকে এটা মনে রাখতে হবে। একটা টাস্ক ফোর্স করো, যারা আগে দেখবে টেন্ডার থেকে শুরু করে এভরিথিং, ওয়েদার ইট ইজ ইন এ প্রপার ওয়ে অর নট। তারপরে তোমরা কাজগুলো করো। গভর্নমেন্টের টাকা এত সস্তা নয়। প্রতি বছর বন্যা হবে, প্রতি বছর ঝড় হবে, কোথার থেকে পাবো? একদিকে কোভিডে বিনা পয়সায় ট্রিটমেন্ট করতে হচ্ছে, একদিকে প্রতি বছর হাজার হাজার, আগের বারও আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়ে গেছে আমফানে। প্রতি বছর একটা নেচারের একটা ফিনোমেনা হয়ে গেছে, একটা হয় দুর্যোগ নয় বন্যা, তো প্রতি বছর এতগুলো করে টাকা জলে ঢালতে পারছি না। আমি মানুষকে সহায়তা দেবো, জলে আমি এত টাকা ঢালবো না, সেখানে আমাকে অল্টারনেটিভ ওয়েতে যেতে হবে। আমি বারবার তোমাদের আগের বারও বলেছিলাম গাছের কথা, আমি বারবার বলেছি সেই ঘাসের কথা। ম্যানগ্রোভ যে বললো 5 কোটি পুঁতবে, কোথায় কত পুঁতেছে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট? জিজ্ঞেস করো এনভায়রনমেন্টকে। 5 কোটি যে ম্যানগ্রোভ পোতার কথা হয়েছিল, কি হলো? ফরেস্ট ডিপার্টমেন্ট জিজ্ঞেস করো। আগের বারে যে বড় বড় ভাষণ দিল, কি হলো? ফরেস্ট ডিপার্টমেন্ট কে আছে? ডাকুনি। এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট কে দেখে? বিবেক কি আছে এখানে? ওদের তো ডাকা উচিত ছিল। যা গিয়ে ফাইন্যান্স থেকে জেনে নাও যে ওদের 5 কোটি গাছ পোতার কথা ছিল ম্যানগ্রোভ, যেটা হচ্ছে সুন্দরবনে। আর তাছাড়া ওই যে ঘাসের যে গাছগুলো, যেগুলো দিয়ে নদীর ভাঙন আটকানো যায়, সেটা তোমরা কেন এই মাটির ব্রিজ না করে, মাটিতে টাকা না দিয়ে, মাটি তো গলে যাবেই, তুমি যে গাছটা এতটা শিকড় নিয়ে আটকে রাখছে, সেইটা তুমি এই পদ্ধতিতে অনেকে নিচ্ছে, আমরা সাকসেসফুল হয়েছি। আমি আগের বছরেও বলেছিলাম, চুন্নি নদীতে এই কাজটা সেলিম করেছিল ফার্স্ট। কল সেলিম এবং জিজ্ঞেস করে নাও, ও যখন ডিএম ছিল তখন নদিয়াতে করেছিল।
ফরেস্ট মাল্টিপ্লাই করবে কবে করবে? ফরেস্টে যে টাইম লাগে, ওদের এত বড় কাজ করার কোনো ক্যাপাসিটি নেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এর জন্য আপনাকে একটা অন্য টিম তৈরি করতে হবে, ডিজাস্টার থেকেই একটা টিম তৈরি করতে হবে, যে টিম সকলের সাথে কোঅর্ডিনেট করে এই কাজটা করবে। আর এটা এত লাইটলি করলে হবে না, এটা এক্সপার্টসদের একটু ওপিনিয়নও নিন। কলকাতা কর্পোরেশন ঠিক আছে বিনোদ? হ্যালো ম্যাম, এখানে সব ঠিক আছে। এবার তো গাছ খুব বেশি পড়েনি ম্যাম, আমাদের প্রিপারেশন ছিল প্রায় 40-50টা গাছ ছিল, সেগুলো চাপ করে রিমুভ করে দেওয়া হয়েছে। এখন ম্যাম বৃষ্টি খুব জোরে হচ্ছে, আর ওইদিকে হাই টাইড আছে ম্যাম, বলে পঞ্চায়েত করে গেছে। কিছু কিছু জায়গা আমরা ওয়াটার লগিং এর কমপ্লেন পেয়েছি, বাট ভেরি নেক্সট 2 আওয়ার ম্যাম এই জলগুলো নেমে যাবে। 2 ঘন্টার মধ্যে নেমে যাবে, তারপরে যদি না নামে আজকে রাত্রিও মনে হয় হাই টাইড হবে নাকি? আজকে রাত্রিও হাই টাইড হবে, রাত্রিটাও একটু নজরে রেখো। কালকে পুলিশ একটু নজরে রেখেছিল, আজকের দিনটাও কিন্তু নজরে রাখতে হবে। একেতে জল হচ্ছে, তারপরে ঘূর্ণিঝড়, তারপরে হাই টাইড, আজকে রাত্রেও এটা থাকবে। সুতরাং এটা একটু দেখে রাখতে হবে আজকের দিনটা পর্যন্ত। আর যে সব রাস্তাগুলো ওয়াটার লগিং থাকবে সেগুলো পাম্প সেট দিয়ে বা যেমন করে জলটা যে পাস করবে, পাস করার জায়গাও তো নেই। সুতরাং সেগুলোকে নজর রাখতে হবে যে আফটার 2 আওয়ার্স 3 আওয়ার্স যাতে জলটা নেমে যায় সেটা দেখতে হবে। আর বৈদ্যুতিক যাতে কোনো রকম জলের সাথে কানেক্টেড না হয় সেটাও গতকাল যেভাবে নজর দেওয়া হয়েছিল লক্ষ্য রাখা হবে। এনডিসিএস এর সঙ্গে আমি নিরন্তর প্রতি ঘন্টায় কথা বলছি ম্যাম, ওরা খুব হেল্প করছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই মিলে হেল্প করছে, আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে, সবাই একসাথে কাজ করছে। সুরেশ, তোমাদের সব ঠিক আছে? পাওয়ার সেক্রেটারি সুরেশ, নো রেসপন্স, নেই মনে হয়। সুরেশ, না, এখন হয়তো নেই, ও ঘরটা খালি। ঠিক আছে, মিস্টার এমবি রাও, আপনার পঞ্চায়েত সব ঠিক আছে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। আমাদের প্রচুর রাস্তা ভেঙে গেছে ম্যাডাম, এখনো অনেক রাস্তা জলের তলে আছে, সেজন্য যা এস্টিমেট আমরা বলেছি এটা খুব কম, এটা আরো বাড়বে ম্যাডাম। বাড়বে, কিন্তু তা আগে থেকে বেশি বলতে পারেন, কারণ এখন থেকে কম বলছেন, পরে বেশি চাইলে পাবো কোত্থেকে? আপনি একটা কাজ করুন, আপনার যে পথশ্রী যে প্রজেক্ট চলছে তাতে আপনারা 46,000 কিলোমিটার রাস্তা করছেন, সেই রাস্তার মধ্যে এই রাস্তাগুলোকেও নিয়ে নিন। 46,000-এর জায়গায় দরকার হলে 50,000 হবে, কিন্তু আপনারা এই রাস্তাগুলোকে তার সাথে নিয়ে নিন। আর একটা হচ্ছে সাদা পাথর ব্যবহার করবেন না দয়া করে। নর্থ বেঙ্গলে যেটা করে তিস্তার সাদা পাথর নিয়ে আর রাস্তাগুলো ফটাফট ভেঙে যায়, এটা করবেন না। ব্ল্যাক স্টোন, যেটা স্ট্রং স্টোন ব্যবহার করুন, যাতে রাস্তাগুলো ভেঙে না যায়। যতটুকু করবেন ভালো করে করব, যাতে 1 বছরে ভেঙে না যায়। আর রাস্তা আমি বলে দিয়েছি 3 বছর গ্যারেন্টি থাকবে। যদি জলে টলেও ভেঙে যায়, যে কোম্পানি করবে সেই কোম্পানিকে 3 বছর মেনটেনেন্স করতে হবে। সেটা আপনারা দেখছেন কি দেখছেন না? যে রাস্তাটা ধরুন আগের বার আমি আমফানের রাস্তা করলাম, টাকা দিলাম, এবার রাস্তাটা ভেঙে গেল, তা সেই কোম্পানির দায়িত্ব তো রাস্তাটা তৈরি করবার, এবার আমার দায়িত্ব নয়। ইন্স্যুরেন্স কেন করে লোকে? তাহলে ওদের বলো ওই রাস্তাগুলো করে দিতে, তা নাহলে তো আমরা ওদের কাছে এ করব, আমরা ওদের কাছ থেকে বলবো যে তাহলে আমাকে এ দাও। ন্যাচারালি ও না করতে পারলে আমার কম্পেনসেশন দেবে না, আমি করে দেবো। আইদার হি হ্যাজ টু ডু, আদারওয়াইজ গভর্নমেন্টকে করতে পারবো। গভর্নমেন্টের যে ক্লজ আছে অলরেডি 3 বছর পর্যন্ত রাস্তা সামলাবে, সুতরাং 3 বছর পর্যন্ত দেখতে হবে। তোমরা শুধু মনিটরিংটা করতে দাও। মিস্টার রাও, ইউ আর বিজি, টু মাচ বিজি ফর দিস কোঅপারেটিভ ডিপার্টমেন্ট অ্যান্ড দিস এ ডিপার্টমেন্ট। তুমি একটা অফিসার কাউকে দাও, নোডাল অফিসার, যে রাস্তা ভাঙাগুলো রাস্তাগুলোকে কোঅর্ডিনেট করবে, পথশ্রীটাকে, আর পথশ্রীর মধ্যে এগুলোকে ঢুকাবে। একটা লাইন বলতাম ম্যাডাম, বলো। আমরা 227টা আমরা টিম অলরেডি এই দুর্যোগের আগে আমরা রেডি করে বসে আছি, অলরেডি কাজে নেমেছে ম্যাডাম। এটা আমরা কোনো অসুবিধা হবে না, জল নামলে আরো যেগুলো ভেঙে গেছে আমরা ঠিক করতে পারবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভালো থেকো, শরীরের যত্ন নিও। তোমার শরীর ঠিক আছে তো এখন? হ্যাঁ, এখন ভালো আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কি আছে আর এখন? এগ্রিকালচার তো মিনা আছি। হ্যাঁ, আপনি যেরকম কালকে বললেন, আজকে
আছি জয়েন্টলি এই জেলাগুলোর সঙ্গে কথা বললাম জল বের করার জন্য সব থেকে যখন জল ফেরার জায়গায় নেই সব পৌঁছে দিয়েছে কালকে থেকে যেখান থেকে তুমি প্রদীপদাকে একটু কনসাল্ট করে, ওরা জানে। এক হচ্ছে তুমি জল সাফ করে দাও, পাম্প দিয়ে বের করে দাও, আর দুই হচ্ছে স্বর্ণধান, যেটা আমরা লবণাক্ত জলে লবণাক্ত মাছে আমরা কাজে লাগাচ্ছি, যাতে আমার লোকসান না হয়। মেনলি বাঁধানোর জল আছে না তেলে আছে আছে ওটা আমরা আজকে পানের বরজ থেকে শুরু করে সব নষ্ট হয়ে গেছে। ওখানে কি নন্দিনী আছে? ওটা কি নন্দিনী না রোশনি? অন্তরা আছে। কেএমডিএ তোমাদের কিছু রিয়াকশন হয়েছে অন্তরা? ম্যাম আমাদের কেএমডিএ থেকে আমরা পুরোপুরি প্রস্তুত আছি, এতটাও কোনো মেজর প্রবলেম হয়নি। আমাদের এখানে যত ওয়াটার সাপ্লাই সিস্টেম আমরা 18টা ডব্লিউপিপি বিভিন্ন কলকাতার পার্শ্ববর্তী যে জল সাপ্লাই প্রকল্প সেটাতে কনস্ট্যান্টলি নজর। আমাদের ইলেকট্রোমেকানিক্যাল রোড অ্যান্ড ব্রিজেস মাপ কাইলোমিটারকে খালি রাখা পুরো কনজেশনফ্রি এই অ্যাক্টিভিটিস কন্টিনিউয়াসলি চলছে, কোথাও থেকে কোনো সমস্যার খবর নেই এখন অবধি। আলাপন, তোমার কাছে কিছু খবর আছে? দিবেদি, তোমার কাছে কোনো খবর আছে? ফিশারিজ একটু ক্ষতি হয়েছে ফিশারিজ প্রভাত আছে নাকি? প্রভাত বলো ফিশারিজ। হ্যাঁ, আমরা পুরো সার্ভে করাচ্ছি ম্যাডাম। আমাদের কোস্টাল এলাকাতে প্রচুর ওই স্যালাইন জল ঢোকার ফলে হ্যাঁ, মাছ মারা গেছে, মাছ নষ্ট হয়েছে ম্যাডাম। এবং ওখানে আমরা চেষ্টায় আছি যাতে ওখানে ওই স্যালাইন ওয়াটারে মাছ এরকম স্বর্ণ খানের ব্যাপার এরকমই স্বর্ণ মৎস্য। হ্যাঁ, মৎস্যের ব্যাপার এটা ম্যাডাম আমরা চাষিদেরকে ধরে ধরে এটা কাল থেকে যখন টাইডের ওই কমবে তখন থেকে ওটা শুরু করবো। তার সঙ্গে ম্যাডাম আমরা ফিশিং পারমিট এবং লাইন দিয়ে তো এরিয়া ওই ব্যাপার এটাও ম্যাডাম আমরা প্রস্তুতি নিয়ে নিই। আচ্ছা একটা কথা বলো প্রভাত, একটু তোমাদের যারা এক্সপার্টস আছে একটু ওপিনিয়ন নিয়ে। তো ধরো অনেক বড় বড় মাছও তো মারা গেছে, ছোট মাছ এরকম মারা গেছে, প্রচুর বড় মাছ বেশি মারা গেছে, তাই তো? তা বড় মাছ যেগুলো মারা গেছে সেগুলোকে তুলে একটা জায়গায় করে ওই মাছগুলোকে কেটে কেটে শুকিয়ে ফ্রাই করে এটা আমরা বাজারে বিক্রি করতে পারি কিনা, কারণ তাহলে কিন্তু মাছটা ভালো থাকবে। আমরা যেমন কি করি মাছে, এটা সামান্য বুদ্ধি, যে মাছে আমরা নুন হলুদ মেখেই রেখে দিই, তাহলে কিন্তু মাছটা ভালো থাকে। কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। ওই যে মাছটা মরে গেছে অনেক মাছ, এই মাছটা নষ্ট না করে বাংলার লোকেরা তো মাছ খেতে ভালোবাসে, যদি শারীরিকভাবে কোনো ক্ষতি না হয় তাহলে সেই মাছগুলো তুলে নুন হলুদ মাখিয়ে সেগুলোকে আমরা পুরো রোদ্দুরে শুকিয়ে বা ড্রাই করার ব্যবস্থা করে সেইটাকে যদি আমরা ফ্রাই করার ব্যবস্থা করি, ড্রাই করেও যদি বিক্রি করতে পারি তাহলে কিন্তু লোকে নেবে এবং সেটা বাজারে বাড়িতে ঝোল টোল করে খেতে পারে। সেটা তোমার এক্সপার্টসদের কাছে একটা ওপিনিয়ন নাও তো, বিশেষ করে এই লবণাক্ত জলে যখন প্রতি বছর এটা হচ্ছে। একটু দেখে নিও কে আছে। আলপনা বিদ্যুৎ শান্তনু বসু খুব ভালো কাজ করেছে গ্রামের দূরবর্তী এলাকায় পাওয়ার ফিরিয়ে আনা, যার উপর টেলিকম টাওয়ার ফিরিয়ে আনা ডিপেন্ড করছে। শান্তনু বলো। সুনীলবাবু কোথায় ছিল না তো? সুরেশ পাওয়ার के ऊपर বেরিয়ে অডিও প্রবলেম আছে? ঠিক আছে ম্যাডাম। এখন আমাদের ওই কোস্টাল ব্লকগুলোতে কিছুটা জল আছে বলে জলমগ্ন আছে বলে আমরা তো ওখানে পৌঁছতে পারিনি, তবে অন্য জায়গাতে আমরা পৌঁছতে পেরেছি। আমরা বেশ কিছু সাবস্টেশনগুলো যেগুলো জলমগ্ন ছিল সেটা থেকে আমরা বেরিয়ে এসেছি, চালু করেছি। এখন মাত্র দোকানে মাত্র সাবস্টেশন এখন চালু করতে পারেনি। আর অন্যান্য ফিল্ডগুলো যেগুলো ছিল আমাদের 11 কেজি অথবা আমাদের 33 কেজি ফিল্ডগুলো অধিকাংশ আমরা চালু করতে পেরেছি। আর একদিন সম্ভবত যদি ওয়েট করতে হয়, ম্যাক্সিমাম কালকে রাতের মধ্যে বাকি সব ফিল্ডগুলো আমরা চালু করতে পারবো। তোমাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই, সমস্ত অফিসাররা বিভিন্ন ডিপার্টমেন্টের, লাইন ডিপার্টমেন্টের সবাই কাজ করেছো, ডিএমএসপি থেকে শুরু করে। আর তুমি বাইক নিয়ে জলে ড্রাইভ দিচ্ছ না তো? না, শিওর? এখন তো কোভিড চলছে ম্যাডাম, কোথায় ও যাবো? কোভিড আছে, ও তো না হলে বাইক নিয়ে চলে যায়। আচ্ছা এবার আমি একে ওখানে বর্ধন পিএইচির জলটা একটু বলো, লোকের খাবার জল। ম্যাম আমাদের ম্যাম ওই
তিনটে মেন জেলা মান যেটা প্রবলেম হয়েছে ইস্ট মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, নর্থে মানে আমাদের 436টা স্কিম আছে ম্যাম, সবগুলো ম্যাম কাজ করছে। টেম্পোরারি ম্যাম কিছু সময়ের জন্য ইলেকট্রিসিটি ছিল না, তখন ম্যাম আমরা সব জায়গায় জেনসেট ম্যাম রেখেছিলাম, তাতে ম্যাম জল সাপ্লাই কোথাও প্রবলেম হয়নি। কিন্তু ম্যাম এগুলো ম্যাম এনটিইউ আমাদের আছে ম্যাম, প্রতি জেলায় ম্যাম 3-4টে করে আমরা পাঠিয়েছি। এগুলো ম্যাম প্রতি ঘন্টায় 20,000 করে পাউচ ম্যাম আমরা দিচ্ছি। ইতিমধ্যে ম্যাম 40 লাখ পাউচ আমরা মেন 4-5টা জেলায় ম্যাম সাপ্লাই করেছি। তোমার এই 4-5 দিন তোমাকে কিন্তু আগামী 10-15 দিনও কিন্তু পাউচ দিতে হবে, তৈরি থাকো। সব জায়গায় সব জিনিস তোমার তো মেশিন আছে, মেশিন যে ব্লকগুলোতে পুকুর টুকুরগুলো নবনাক্ত জলে ভরে গেছে কলগুলো, সেই সব জায়গায় মেশিন রাখো পিএইচির, মেশিন থেকে জল তৈরি হবে, গ্রামের লোকেরা নিয়ে যাবে, গ্রামের লোকেরা খাবে। অন্য জেলা থেকে যে ম্যাম তুলে মানে এখন এই 4টা হ্যাঁ, যে জেলায় প্রয়োজন নেই সেই জেলা থেকে এখন তুলে নাও এমার্জেন্সি, তারপরে আবার এমার্জেন্সি হলে তখন পাঠিয়ে দেবে। হ্যাঁ, নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট থেকে তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, কিছু অসুবিধা হবে না, আমরা বিএমএস সঙ্গে কন্ট্যাক্টে আছি না, যেখানে দরকার জলের যেন কোনো অসুবিধা না হয় দেখে রাখবে, জলের আরেক নাম জীবন, ঠিক আছে? আর এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও যেটা করতে হবে, বা ফরেস্ট ডিপার্টমেন্টকে বা ডিজাস্টার ডিপার্টমেন্টকে, পুকুরগুলো পরিষ্কার করে ফেলতে হবে। পুকুরের মধ্যে গাছ টাছ পড়ে পুকুরগুলো নষ্ট হয়ে যায়, পুকুরগুলো জল খেতে পারে না, গ্রামে টিউবওয়েলের জল খেতে পারে না, কারণ টিউবওয়েলের জল যে নিচ দিয়ে আসে সেখান থেকে ময়লা বেরোয়। সুতরাং ইমিডিয়েট পুকুরগুলো পরিষ্কার করতে হবে, পুকুরে পানা জমে যায়, নানা রকম পুকুরগুলো পরিষ্কার করতে হবে, গ্রামগুলো পরিষ্কার করতে হবে। যেটা আমরা আগেরবারও আমফানের সময় দেখেছিলাম, পাথর প্রতিমা, গোসাবা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, এইসব এলাকাগুলো খুব বেশি হয়, দেখে নিতে হবে। খেজুরি কন্টাই থেকে শুরু করে ওগুলোও দেখে নিতে হবে। চিমা, সুন্দরবনের কি খবর? সুন্দরবন উন্নয়ন দপ্তর দেখে নাও মিস্টার চিমা। কি খবর আছে? আসছে না অডিও? শোনা যাচ্ছে না। আচ্ছা, সীমাটা আসছে না। এআরডি কে আছে? গোপালিকা, গোপালিকা, লেটস গো টু গোপালিকা। অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট, গোপালিকা, অনেক ক্যাটেল মারা গেছে। ম্যাডাম, আমরা তো 500 মতো অ্যানিমাল সেন্টার করেছিলাম। হ্যাঁ, আমাদের এখানে বেশি মারা যায়নি। আচ্ছা, তোমরা তুলে রেখেছিলে, তোমরা আগে উঠিয়ে নিয়েছিলে। ম্যাডাম, আমরা 500 সেন্টার করেছিলাম, অ্যানিমাল সেন্টার করেছিলাম। মানে ক্যাটেলদের জন্য 500 শেল্টার করেছিলে। আচ্ছা, তাদের খাবারও দেওয়া হচ্ছে। ম্যাডাম, খাবার দেওয়া, এটা ভালো কাজ করেছো, শেল্টার দিয়েছো বলেই এগুলো মরে যায়নি, নাহলে মরে গেলে তো আমাদেরই ক্ষতি হতো। আর আমাদের এখনো নিজেরা যেহেতু জল আছে, এই অ্যাসেসমেন্টটা পুরো হয়নি। আমরা একটু যেটা প্রাইমারি অ্যাসেসমেন্ট রিপোর্ট আমরা পাঠিয়ে দিয়েছি, আর আমাদের কন্ট্রোল সব জেলাতে চলছে ম্যাডাম। এখন যেখানে প্রয়োজন আছে সেখানে চালু করবো। আচ্ছা, আর ক্যাটেলদের এই বন্যার পরে যাতে কোনো অসুখ না হয় সেদিকটাও নজর রেখো। হ্যাঁ ম্যাডাম, আমাদের সমস্ত বিএলডিও অফিসে আছে হ্যাঁ, ম্যাডাম, হ্যাঁ। সমস্ত সেটাও একটু, হ্যাঁ, সেটা একটু নজরে রেখো। পুলিশের দিকে ঠিক আছে ডিজি সাহেব? আপনাদের সব থানাগুলো কালকেও করেছে, পরশুও করেছে, তরশুও করেছে। এখনও দেখে নেবেন, রিলিফ শেল্টারগুলো লক্ষ্য রাখতে বলবেন, যাতে মেয়েদের কোনো রকম অসুবিধা না হয়, বাচ্চাদের অসুবিধা না হয়। তারা যতক্ষণ বাড়ি ফিরে নেওয়া যাচ্ছে, এবং বাড়ি ফিরে যাওয়ার পরেও যাতে কেউ কোনো অশান্তির মধ্যে না জড়ায়, সবাই যাতে শান্তিতে থাকতে পারে, সেটা একদম সুন্দর করে দেখে নেবেন, যাতে কোনো অসুবিধা না হয়। যাবে, টেক ফুল কেয়ার, এবং ব্লক টু ব্লক দেখে নাও। আজকে নদিয়াতে মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছিল তেহট্টের ওদিকে, এসব কোনো প্রবলেম কাউকে করতে দেবে না। আগে কেউ প্রবলেম করলে ফার্স্ট তাকে ধরবে, ধরে যা যা অ্যাকশান নেবে, তারপর আমাকে বলবে। হ্যাঁ, আচ্ছা, এরপর ডিজাস্টার আর কিছু আছে বলছি আমি, তোমাদের আর কিছু আছে? তাহলে একটা কাজ করো, আবার আমরা সোমবার দিন বসবো, কারণ তখন আমরা ইতিমধ্যেই আরও 2 দিন হাতে পেয়ে যাব, আর একটু ডেভেলপ যেগুলো হবে পেয়ে যাবে। আমার মনে হয় যে ইমিডিয়েট আমাদের ত্রাণের কাজ শুরু করা উচিত, যেটা টিপ্পল দেয়া বা কাপড় জামা দেয়া বা চাল ডাল দেয়া, জিআর যেটা আমরা দিই, সেগুলো যেন লোকে পায়, যেটা বিডিও, ডিএম, এসপিরা মিলে করে, আইসিদেরও ইনভলভ করে নিয়ে ওটা দিতে শুরু করো। ওটা যেন কোনো অসুবিধে না হয়, কেউ যেন না বলে যে খেতে পাচ্ছে না। আর সেক্ষেত্রে দরকার হলে কিছু চাল টাল লাগলে জিআর তো আমরা অ্যালাউ করে দিয়েছি অলরেডি,
আরও দরকার হলে দিতে হবে। তিপ্পলের যেন কঠিন মানে এ না পড়ে, কম না পড়ে। টার্পলিন ঠিক আছে, টার্পলিন আরও কিছু দিতে হবে। টার্পলিন 10 লাখে হবে না বাবা, টার্পলিন 10 লাখ শুনতেই লাগে। টার্পলিন আরও পাঠাও জেলায় জেলায়, আরও জেলায় জেলায় 10 লাখ করে টার্পলিন পাঠাও, লাগবে। তোমার কাছে কত স্টক আছে? কত? মাত্র। তো টার্পলিনটা তোমরা রাখো না কেন? আচ্ছা দেয়া আছে, প্লাস তোমরা আরও 10 লাখ দিয়েছো, তারপরে যদি চাই তাহলে 1 লাখ করে তাহলে পাঠিয়ে দাও। আগে যখন 10 লাখ দিয়ে দিয়েছো, ঠিক আছে, দেখে নাও। ম্যাডাম সুন্দরবন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কমিউনিকেশন গ্যাপ ছিল, তো যদি আপনি শুনতে পাচ্ছেন কারণ আমাদের মোটামুটি সব ঠিকই আছে। মেজর ড্যামেজ আছে সেগুলো আছে ব্রিকওয়েট রোড, কংক্রিট রোড এবং বিটুমেন রোড। আমরা আগে থেকেই কিছু স্টেপটা নিয়েছিলাম আপনার করে, যে ভালনারেবল পয়েন্ট ছিল সেগুলোকে আমরা স্ট্রেংথেন করেছিলাম। তার জন্য ক্ষতি খুব বেশি হয় না, তার সত্ত্বেও কিছু এই প্রায় 300 কিলোমিটার রোডটা ক্ষতি হয়েছে। আমার টিম নিয়ারলি 39 কুইক রিঅ্যাকশন টিমস কাজে কাজ করছে, মাঠে কাজ করছে। এছাড়া কিছু স্লুইস গেট আছে, জেটিস আছে এবং কালভার্টস আছে, যাদের রিপেয়ার এখন করতে আরম্ভ করবো আমি যখন এই জলটা নামবে। মোটামুটি কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারের যতটা আমি ভেবেছিলাম ক্ষতি হবে ততটা ক্ষতি হয়নি। না সে হয়তো আপনারা বুঝতে পারছেন না। প্লিজ এখনই এই কনক্লুশনে আসবেন না, বিকজ ফিল্ড সার্ভে হয়নি। জল ঢুকে অনেকটাই সর্বনাশ হয়ে গেছে, এটা জলে জলাকার হয়ে গেছে, জলে প্লাবিত হয়ে গেছে, জলে প্লাবিত হয়ে ঘরও ভাঙবে। অর্ধেকটা জল উঠলেও মনে রাখবেন পুরো বাড়িটাই ভেঙে পড়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে ত্রাণ বিলির জন্য আমাদের একটা টাইম নিতে হবে। প্রথম যেটা আমার ইমিডিয়েট দরকার, ইমিডিয়েট পানীয় জল, ইমিডিয়েট চিকিৎসা, ইমিডিয়েট জিআরের চাল, এগুলো কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত তাদের ঠিকমতো স্বাভাবিক এতে ফিরে না আসছে। কাপড় জামা বাচ্চাদের দিয়ে দাও বা বড়দের। আমরা আপাতত একটা টাস্ক ফোর্স তৈরি করছি সিএসের নেতৃত্বে, অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে সবাইকে নিয়ে। সিএস উইল ডিসাইড দ্য টাস্ক ফোর্স। আমরা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে 1000 কোটি টাকা ইমিডিয়েট ত্রাণের জন্য দিচ্ছি, কারণ আমাদের যে কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো বিশেষ করে হাউস বিল্ডিং লোন, চাষের জমি, এইগুলো বেশি ক্ষতি হয়েছে পানের বরফ থেকে শুরু করে। এগুলো আমাদের আলাদা করে করতে সার্ভে করতে হবে, সার্ভে করার দরকার আছে। এবং এটার জন্য আমার মনে হয় দুয়ারে ত্রাণ, আমরা একটা দুয়ারে সরকারের মতোই দুয়ারে ত্রাণের ব্যবস্থা করব এবং এটা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও থাকবে, ব্লক লেভেল এলাকাতেও থাকবে, কিন্তু এটা চালাবে টোটাল গভর্নমেন্ট। গভর্নমেন্টের অল দ্য লাইন ডিপার্টমেন্ট যারা যারা দুয়ারে সরকার করেছিল তারা করবে। এবং 3 তারিখ থেকে দুয়ারে ত্রাণ এটা চালু হবে, কারণ এই 4-5 দিন লাগবে জল সরতে। 5-6 দিন আমরা টাইম নিয়েছি হাতে, জল সরতে টাইম লাগবে, বাড়ি গিয়ে পৌঁছতে টাইম লাগবে, 1 হাঁটু জল বেয়ে সেখানে পৌঁছতে টাইম লাগবে, অনেক গ্রামে পৌঁছানো যাবে না। সুতরাং গ্রামে পৌঁছানোর সময় পর্যন্ত আমরা একটু টাইম নিয়েছি 7 দিন। আজকে 27 তারিখ তো হয়ে গেল। 3 জুন থেকে আমরা 18 জুন পর্যন্ত 15 দিন কার কি ক্ষতি হয়েছে বাড়িয়ে বাড়িয়ে বললে হবে না, এনকোয়ারি হবে, কিন্তু কারো কথায় কোনো ত্রাণ বন্টন হবে না। আপনারা ত্রাণ বন্টন যেটা হচ্ছে যেটা আমরা বলছি এটা যে দুয়ারে ত্রাণ, সেখানে সব অফিসাররা বসবে, যেমন দুয়ারে সরকারের সময় বসেছিল। যার একটা বাড়ির ক্ষতি হয়েছে, সত্যিই ক্ষতি হয়েছে, সে একটা ওখানে অ্যাপ্লিকেশন ড্রপ করবার বাক্স থাকবে, সে তার হাতে কাগজটা দেবেন বা বাক্সে ফেলবেন, হাতেও দিতে পারেন বাক্সেও ফেলতে পারেন। এটা গ্রাম লেভেলেও হবে, জিপি লেভেলেও হবে, ব্লক লেভেলেও হবে। 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যার চাষের জমির ক্ষতি হয়েছে বা যার বাড়ির ক্ষতি হয়েছে, যেটা সরকার পারে তার মধ্যে, সরকার কিন্তু সবার জন্য পারে না, গরিব লোকেদের জন্য পারে, যার সত্যিই প্রয়োজন। আমরা চাই না কেউ ভিক্টিমাইজ হোক, বঞ্চিত হোক। সত্যি মানুষের যাদের ক্ষতি হয়েছে সে যেই হোক না কেন, রাজনীতি, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকেই আমরা চেষ্টা করব সাহায্য করার।
3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত দুয়ারে ত্রাণ, এটা দুয়ারে সরকারের একটা প্রজেক্ট, এটা চলবে গ্রামে গ্রামে এবং ব্লকে, এবং অ্যাপ্লিকেশন নেওয়া হবে। তারা নিজেরা নিজেদের অ্যাপ্লিকেশন দেবে যে কেউ দিল না আমারটা, আমাকে বাদ দিল, এটা যেন শুনতে না হয়। এই জন্যই 15 দিন টাইম হাতে রাখা হয়েছে, যাতে আপনারা অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারেন গ্রামবাসীরা। অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার পরে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমরা খুঁটিয়ে দেখব, যাতে কেউ বঞ্চিত না হন বা কেউ যাতে এটাকে মিসইউজ করতে না পারে। আমরা প্রত্যেকটা খুঁটিয়ে দেখব। তার জন্য আমরা 19 থেকে 30 তারিখ পর্যন্ত টাইম নেব, 19শে জুন থেকে 30শে জুন, এবং 1 জুলাই থেকে 8ই জুলাইয়ের মধ্যে আমরা এই ত্রাণগুলো ডাইরেক্ট ব্যাংকের থ্রুতে বেনিফিশিয়ারিদের কাছে, আমরা ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের কাছে ব্যাংকের মাধ্যমে আমরা পৌঁছে দেব। বুঝলেন কিছু? কারো কোনো কোয়ারি আছে? 3 জুন থেকে 18ই জুন দুয়ারে ত্রাণ ক্যাম্প চলবে। যার যা ক্ষতি হয়েছে তারা জানাবেন ক্যাম্পে এসে। 19শে জুন থেকে 30শে জুন 15 দিন। এরপর যেহেতু দুয়ারে ক্যাম্প, দুয়ারে ত্রাণ চলবে 15 দিন, তাই 15 দিন আমাকে ভেরিফিকেশনও করতে হবে। তাড়াহুড়ো করতে গেলে অনেকে বাদ পড়ে যেতে পারেন, অনেকটা ভুল হয়ে যেতে পারে। তাড়াহুড়ো না করে 15টা দিন টাইম লাগবে ভেরিফিকেশন করার। আর 1 জুলাই থেকে আমরা এগুলো ডিস্ট্রিবিউশন করতে শুরু করব। যাকে যা দেওয়া হবে যতটুকু পারবো। আমাদের সরকার গরিব সরকার, কোভিড চলছে, কোভিডেও বিনা পয়সায় সব করতে হচ্ছে, এখনও করতে হচ্ছে। কাজেই ওই মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, 19 থেকে 30শে ভেরিফিকেশন করে 1 জুলাই থেকে 8ই জুলাই পর্যন্ত, 1 জুলাই থেকে 8ই জুলাই পর্যন্ত ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা ব্যাংকের মাধ্যমে তাদের ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং 1000 কোটি টাকা আমরা দিচ্ছি সরকার থেকে এখন আপাতত, পরে আবার লাগলে তখন দেখে নেব। আর আপনারা তো জানেন আগের বারেও আমফানেও গভর্নমেন্টের প্রচুর টাকা খরচ হয়েছে। 37,000 কোটি টাকার মতো আমরা একটা প্যাকেজ সেন্ট্রালকে দিয়েছিলাম। এমনকি পরে যখন কিছুই দিতে চাইনি তখনও ছোট্ট করে আমরা 7,000 কোটি টাকা লাস্টে বলেছিলাম, ঠিক আছে তাহলে 7,000 কোটি টাকাটা দাও, সেটাও দেয়নি। কাজেই যেটুকু আমরা পেয়েছিলাম সেটা মনে রাখবেন, সেটা আমাদের টাকা থেকে, মাছের তেলে মাছ ভাজা। ওটা হচ্ছে আমাদের SDRF-এর ডিজাস্টারের টাকাটা। আগে নিয়ম ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওটা পরে দিত ঘটে যাওয়ার পর, কিন্তু এখন অনেক দিন থেকে নিয়ম হয়েছে এটা অ্যাডভান্স রাজ্য পেয়ে যায়, এটা রাজ্যের টাকা। কাজে এটা ওনাদের কোনো কৃতিত্ব নেই। যাই হোক, কালকে প্রধানমন্ত্রী একটা মিটিং ডেকেছেন কলাইকুণ্ডাতে, আমাকে মিট করবেন বলেছেন, খবর পেয়েছি। আমি নিজেও কালকে, উনি উড়িষ্যার 3টে জায়গায় যাচ্ছেন, আর উড়িষ্যা থেকে ফেরার পথে উনি দীঘা হয়ে কলাইকুণ্ডায় নামবেন। ওটা একই পথ, বালেশ্বর জলেশ্বর ওই পথগুলো হয়ে। আর আমাদের কালকে প্রোগ্রাম আছে, আমি আর চিফ সেক্রেটারি যাব। আমরা যাব সন্দেশখালি, যাব সন্দেশখালি, তাই তো হিঙ্গলগঞ্জ, ওই সন্দেশখালি হিঙ্গলগঞ্জ ওই এরিয়াটা সার্ভে করব। করে হিঙ্গলগঞ্জে একটু নামবো 2 মিনিটের জন্য, করে ওখানে একটু ডিএমএসপির কাছে একটা রিপোর্ট নেবো ছোট্ট করে নিয়ে ওখান থেকে আমরা আবার যাব সাগরে নামবো। সাগরে আবার ডিএমএসপির সাথে একটা ছোট্ট করে রিপোর্ট নেব, নিয়ে ওখান থেকে আমরা চলে যাব কলাইকুণ্ডা। তারপরে কলাইকুণ্ডা থেকে পিএমের মিটিংটা করে আমরা দীঘায় যাব। তারপরে দীঘার মিটিংটা হবে বিকেলের দিকে। আর পরশুদিন দীঘার ওদিকটা এরিয়াল সার্ভে, যেটা দীঘা খেজুরি হলদিয়ার এদিকটা আছে, ওটা পরের দিন করব, করে ফিরে আসব। এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম। কাজেই ডিজাস্টারের মিটিং আমার মনে হয় এই পর্যন্তই থাক। পুলিশকে আর একটু এফেক্টিভ হয়ে এবং ফাইন্যান্সকে বলবো প্রত্যেকটা টাকা যেন ঠিকমতো খরচ হয় এবং আগের বারের সাথে মিলিয়ে নিতে হবে যেগুলো আমি দিলাম ঠিকমতো খরচ হয়েছে কিনা। আমি কিন্তু এবারে মেলাতে বসলে সেই অঙ্কটা কিন্তু আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আর প্রদীপদা, চাষিদের ব্যাপারটা ভালোভাবে দেখে নিতে হবে সবটাই। তাহলে আমরা মিটিংটা এখানে শেষ করছি। প্রেসের কিছু আর জানবার আছে? একটু জল দাও না, জলই নেই। এমন পিয়েছি, জল খাইছে বাপরে। আমার ঘরে যে জল দিতে বলেছিলাম মাসে নিয়ে করে এসছি, একটা বোতল দাও না, প্রবলেম আছে।
প্রেসের আর কিছু জিজ্ঞেস করার নেই তো? হ্যাঁ দিদি, হ্যাঁ বলো। একটা অন্য বিষয়ে, হ্যাঁ যেটাও যেহেতু আছে 27 তারিখ রাজ্যে যে রেস্ট্রিকশন আছে কোভিড নিয়ে 30 তারিখ পর্যন্ত, সেটা কি বাড়বে নাকি 30 তারিখ পর্যন্তই থাকবে? ভাই এখন তো আগে 30 তারিখটা পেরোতে দাও, আবার 30 তারিখে বলে দেবো আমরা, 29 তারিখে বলে দেবে নাকি 29 পড়বে কি সোমবার, রোববার পড়বে, রোববার তো বলা যাবে না। হ্যাঁ, সেই জন্য সময় নেই। রাজ্যে কিন্তু লকডাউন আমরা একবারও বলিনি, আমরা বলেছি বাধা নিষেধ এবং সব কিছু চালু রেখে। দেখো আমাদের বাজার চলছে 3 ঘন্টা, দোকান চলছে, কাজকর্মও চলছে, এবং ইন্ডাস্ট্রির ব্যাপারে আমার মনে হয় যে বিশেষ করে জুট ইন্ডাস্ট্রিটা একটু 10% বাড়াও। পাঞ্জাব চাইছে খুব জুট, কিন্তু জুট ইন্ডাস্ট্রি বেশি বাড়ালে আমাদের প্রবলেমও হয়। পাঞ্জাব বারবার করে রিকোয়েস্ট করছে ওদের দিকে তাকিয়ে 10% অন্তত কাজ শিফট বাড়িয়ে দাও, 30%-এর জায়গায় 40% করে দাও অ্যাটেন্ডেন্স, শুধু জুটের জন্য। আর কনস্ট্রাকশন ওয়ার্কার যারা ভাববে যে নিজের জায়গা আছে এবং তাদের ভ্যাকসিনেশন করে যদি কাজে লাগায় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রোভাইডেড আমাদের সাথে কথা বলে, সরকারের সাথে কথা বলে তারা প্রাইভেটে ভ্যাকসিনাইজেশনটা করে নেবে, কারণ তার ওয়ার্কার, তাকেও তো দেখা উচিত। আমরা বিশেষ করে নজর দিয়েছি আজকে আমাদের যারা বেশি স্প্রেড করতে পারে, যারা বেশি মানুষের সাথে মেশে তাদেরটা, এবং তার মধ্যে হকার থেকে শুরু করে আমরা সবজিওয়ালাদেরও আমাদের দিতে হবে। সবজিওয়ালা, নারায়ণ শুনতে পাচ্ছ? সবজিওয়ালা, হকার, মৎস্য বিক্রেতা, বাজারঘাট করেন যারা, বিশেষ করে বাজারে বিক্রি করে যারা দোকানের জিনিস, তারপরে গাড়ির ড্রাইভার, কন্ট্রাক্টর, হকার, রিক্সাওয়ালা, রেড লাইট এরিয়া, এই সমস্ত এলাকাগুলোতে আমরা অলরেডি দিতে শুরু করেছি, এবং এটা একটা আমরা মডেল তৈরি করেছি যে খুব গরিব লোক যার ক্ষমতা নেই, কিন্তু এদের বেশি লোকের সাথে মেশে, ফলে এরা ভালো থাকলে কিন্তু আমরা ভালো থাকবো। একটা লোক যে মৎস্য বিক্রেতা, যিনি মাছ বিক্রি করে, তাকে হয়তো 100 লোককে মাছ বিক্রি করতে হয়। সুতরাং এটা বাজারে দোকানদারদের দিয়ে দিতে হবে নারায়ণ। এটা আমাদের দরকার হলে চেম্বার্সের সাথে কিছু কথা বলে যদি কিছু ওয়ে আউট বের করা যায় এটা করে দিতে হবে। ম্যাডাম, ইতিমধ্যেই কিন্তু আমাদের আজকেও এত দুর্ভোগের মধ্যে কিন্তু এখন অব্দি 1,23,000 লোকের কিন্তু 4 লাখের বেশি লোককে সারা রাজ্যে বেনিফিট দিতে পেরেছি। ফুড ডিপার্টমেন্ট, ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন, জেলা শাসকরা কিন্তু এই ব্যাপারে আইডেন্টিফাই করে খুব ভালোভাবেই কাজটা করছে। আলাপন, তাহলে লকডাউনটা আর একটু বাড়াই আমরা। এখন আপাতত আমরা জুন মাসের 15 তারিখ পর্যন্ত, দেখো তো কিবার পড়ছে, আমরা জুন মাসের 15 তারিখ পর্যন্ত লকডাউন নয়, এই যে বাধা নিষেধগুলো রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত সব ক্লোজ থাকবে। বাদবাকি আমরা টাইমিং বলে দিয়েছি, 10টা থেকে সকালবেলায় যেমন 7টা থেকে 10টা বাজার খোলা থাকবে, যেমন মিষ্টির দোকান 10টা থেকে 5টা খোলা থাকবে, আমাদের সোনা বা শাড়ির দোকান যেমন 12টা থেকে 3টে খোলা থাকবে। যে নিয়মগুলো ছিল যা সেগুলোকে মেনটেন করেই, আর শুধু জুট ইন্ডাস্ট্রির জন্য 40% করা হয়েছে 30-র জায়গায়। আর কনস্ট্রাকশন ওয়ার্কার বা অন্যান্যরা যারা কাজ করছে তারা যদি ভ্যাকসিনেশন করে নিয়ে যদি করে তাহলে আমাদের আপত্তি থাকবে না, কিন্তু সেখানে প্রোভাইডেড তাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে থাকতে দিতে হবে। এইটা করে গভর্নমেন্টের মতো নোটিফিকেশান বের করবে যাতে উল্টোপাল্টা না হয়। আর 15 পর্যন্ত এই বাধা নিষেধটা চালু থাকবে। প্লিজ দয়া করে আপনারা লকডাউন বলবেন না বা কারফিউ বলবেন না। আগের বারে আমি দেখেছি কেউ কারফিউ লিখে দিলেন, কেউ আবার লকডাউন বলে দিলেন। কারফিউ আইনটা তো আলাদা আইন, লকডাউন আইনটাও আলাদা আইন। আমরা প্যান্ডামিক সিচুয়েশনে যে বাধা নিষেধ জারি করছি গভর্নমেন্টের বিজ্ঞপ্তি অনুযায়ী সেটা বলবেন যে বাধা নিষেধ জারি থাকছে 15 জুন পর্যন্ত।
এবং একটা আপনাদের ধন্যবাদ জানাবো যে কোভিড কিছুটা হলেও কমেছে। এই যে আমরা বাধা নিষেধগুলো জারি করেছি, মানুষের তো সহযোগিতা করছেন এবং মানুষ নিজেও নিজেকে রক্ষা করছেন, ফলে কিন্তু কিছুটা হলেও কমেছে, এটা একটা স্বস্তি। এবং যেহেতু কিছুটা হলেও কমেছে তাই আমরা আরেকটু টাইম নিচ্ছি, এই যার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো। তবে ইকোনমি যাতে ডিস্ট্রয় না হয় সেই জন্য ইকোনমি যেগুলো চলছে, এসেন্সিয়াল কমোডিটিস চলবে, অনলাইনে যা যা চলার চলছে, ইন্ডাস্ট্রিও চলছে, সবই চলছে, বাট একটা লিমিটেশনের মধ্যে দিয়ে। আর কিছু আছে? অনেক পেয়েছেন, এখন মুখস্থ করে খাতায় লিখতে গেলে 5টা পাতা হয়ে যাবে। কিন্তু সঞ্জয় ভুলভাল লিখবি না। আচ্ছা, আমি পড়ে দেখবো, পড়ে দেখবো। হ্যাঁ, আমি যেটা বলবো আলাপনকে, কালকে যখন ডিএম এর সাথে আমরা রিভিউ করব, ওই রিভিউ মিটিংয়ে প্রেসকে কানেক্ট করে দেবে। সবাই তো প্রেসে ঢুকতে পারবে না, মাত্র 7-8 জনকে মিট করবো আমরা। কোভিড সিচুয়েশনে মিট করা যাবে না এত। প্রেসকে লাইন দিয়ে দেবে শান্তনু, যেটা করবে লিঙ্ক আপটা দিয়ে দেবে। একটা ফটোগ্রাফার আর একটা জাস্ট ওদের থাকবে, ওদের লিঙ্ক আপ দিয়ে দেবে, ওরা বাইরে দিয়ে দেবে এক জায়গা থেকে। কারণ কালকে আমাদের টাইম ইজ ভেরি শর্ট, কারণ আমি আলাদা করে প্রেস করতে পারবো না, যেহেতু আমাদের 3-4 জায়গায় কালকে ড্রপ করতে হবে ওয়েদারের সিচুয়েশন হয়েই। কালকে আমাদেরও প্রোগ্রাম নেওয়া ছিল, প্রাইম মিনিস্টারও প্রোগ্রাম নিয়ে নিয়েছে উড়িষ্যা থেকে, সুতরাং সেখানেও আমাদের অ্যাটেন্ড করতে হবে। সুতরাং আই হ্যাভ টু ড্রপ 4 প্লেসেস। তারপর আবার ওয়েদার কেমন থাকবে জানি না, সুতরাং সেই জন্য দেখে নাও, ওখান থেকেই লিঙ্ক দিয়ে দেবে মিটিংগুলো থেকে। না না, ওটা 2:15 থেকে 2:30 মধ্যে, দ্যাট ইজ দ্য প্রাইম মিনিস্টার্স মিটিং। প্রাইম মিনিস্টার উইল মিট চিফ মিনিস্টার। সাগর মানে? না না, উনি আর কোথাও যাচ্ছেন না, উনি শুধু কলাইকুণ্ডায় আমাকে মিট করছেন, কারণ উনি তো আসছেন উড়িষ্যা দিয়ে। উড়িষ্যা, বালেশ্বর, জলেশ্বর, যেই জায়গাগুলোতে হয়েছে সেই 3টে স্পট ঘুরে উনি দীঘার ওপর দিয়ে কলাইকুণ্ডায় এসে উপস্থিত হবেন। কারণ কলাইকুণ্ডা থেকে ওনাকে দিল্লি যেতে হবে। তো আপনারা জানেন না কলাইকুণ্ডা এয়ারপোর্ট ব্যবহার করা হয় দিল্লি যাওয়ার জন্য? সব এয়ারপোর্ট থেকে কি আর প্লেন ওঠে? কলাইকুণ্ডায় উনি নামবেন, যখন নামবেন তখন উনি আমার সাথে বসে একটা রিভিউ করে নেবেন। এই সুতমার কাজ হচ্ছে লাস্টে গিয়ে বলা, প্রতিদিন চুপ থাকবে, লাস্টে বলবেন। আপনি আহ্বানের সময় প্রধানমন্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন, অনেকবার পাননি, এবার কি বলবেন? আমি কি বলবো সে আপনাকে আমি আগে কি করে বলি? শিশু না জন্মতেই যদি অন্নপ্রাশনের ডেট করতে বলেন, আই ক্যানট ডু ইট।